সরকারি দল এবং বিরোধী দল, দুই দিকে দুই জোট, এদের মধ্যে কেমন যেন এক ধরনের অসহিষ্ণু মনোভাব। সেটা মূল দলের সঙ্গে, বিএনপির সঙ্গে জামাতের যেমন আছে, তেমনি বিএনপি যারা সহযোগী যারা আছে তাদের সঙ্গে দেখা যাচ্ছে জামাতের সহযোগী অথবা জামাতের যারা সহযোগী এনসিপি, তারা বিএনপি কে, মূল নেতৃবৃন্দকে লক্ষ্য করে নানা ধরনের কথাবার্তা বলছেন, যে শুনতে আসলে খুব একটা ভালো শোনায় না। আবার তার প্রভাব আমরা দেখছি ছাত্রদের মধ্যে। তাদের যে দুটো স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, ছাত্র দল অথবা ইসলামিক ছাত্র শিবির, তাদের মধ্যে রীতিমতো মারদাঙ্গা একটা অবস্থান মুখোমুখি। তো এই যে বিরোধটা, এই 24-এর গণ অভ্যুত্থানের পর এসে যখন নাকি আমরা ভাবলাম যে দেশটা নতুন গতিতে অগ্রসর হবে, তো তাদের এই বিরোধটা কি নতুন সেই প্রত্যাশিত গতিটা আরো বেগবান করছে? আপনার মনে যে প্রত্যাশাটা ছিল 24-এর আন্দোলনটা নিয়ে, সেই প্রত্যাশাকে কি আরো শক্তিশালী করছে নাকি? প্রথমত সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি বড় কারণ হচ্ছে সামনে ছাত্র সংসদগুলির নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। যেহেতু সরকারি দলের ছাত্র সংগঠন অন্তর্বর্তী সরকারের সময় ছাত্র সংসদ নির্বাচনগুলিতে ভালো ফলাফল করে নাই, অতএব তারা এখন যেহেতু সরকারে আছে, তাই সরকারে থাকা অবস্থায় তারা মনে করছে যে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো শক্তি হচ্ছে এই মুহূর্তে ছাত্র শিবির। তাই বিভিন্ন জায়গাতে ছাত্র শিবিরের সঙ্গে তাদের একটা সংঘাতে জড়িয়ে পড়ছে বা সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে এই নির্বাচনে আগেই প্রভাব বিস্তার করে ছাত্র সংসদে যাতে নির্বাচিত হওয়া যায় সেরকম একটি শক্তিমত্তা ঘটিত একটা পরিবেশ তৈরি করা, এবং তারা সেটাই করছে। এটা কিন্তু আমাদের পুরনো রাজনীতি, সেই পুরনো রাজনীতির ধারায় সরকারি দলের ছাত্র সংগঠন যা করে এখন যে সরকারি দলের ছাত্র সংগঠন তারা সেটাই করছেন, এবং বিরোধী দল যা করতেন তারাও সেটাই করছেন। আর যেহেতু বিরোধী দলের ছাত্র সংগঠন বেশ শক্তিশালী এই মুহূর্তে, সেজন্য তারা এবং তাদের অতীতে যে ইতিহাস, সেই ইতিহাসে প্রচুর সন্ত্রাসের ইতিহাস রয়েছে, ফলে তারাও তাদের শক্তি অনুযায়ী এক ধরনের ভায়োলেন্ট এনকাউন্টার কিংবা এক ধরনের আমি বলবো যে সংঘাতপূর্ণ, যে গোলযোগপূর্ণ যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা সেইখানে জড়িয়ে পড়েছে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক, এই কারণে যে আমরা তো ভেবেছিলাম যে এই পরিস্থিতির একটা উন্নতি হবে। আর একই সঙ্গে জুলাই আন্দোলনের যে প্রতিশ্রুতি ছিল সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, ছাত্ররা ছাত্রদের নিয়ে কথা বলবে, ছাত্ররা দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে একটা নিরপেক্ষ অবস্থান থেকে যা ঠিক সেটার পক্ষ নেবে, সেগুলো আর কোনোটাই হচ্ছে না। এইখানে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলেছে, অর্থাৎ ছাত্ররা নিজেরাই নিজেদের গ্লেজ নিজেরাই নিজেদের মাথায় পরিণত করেছে। একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে যাদের গড় বয়স 40-এর নিচে, এবং তারা তাদের যারা ছাত্র সংগঠন তারা একই সঙ্গে তাদের রাজনৈতিক কলিগ অর্থাৎ মূল দলেও তারা প্রভাব বিস্তার করে, আবার তাদের একটা ছাত্র সংগঠন বলে একটা সংগঠন বা ছাত্রদের একটা শক্তি তাদের আছে। ফলে সবকিছু মিলিয়ে জুলাইয়ের যে মূল কথা ছিল যে মেধাভিত্তিক রাজনীতি, মেধাভিত্তিক প্রশাসন, মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, মেধাভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো তৈরি করার যে একটা বিষয় যেখানে বৈষম্য থাকবে না, মানুষ তার বংশ কিংবা পদবি কিংবা ক্ষমতা কিংবা অন্য কোন ধরনের প্রভাব বিস্তার করে, মামা চাচার প্রভাব বিস্তার করে কোথাও কোনো কিছু পাবে না, বরং যোগ্যতার ভিত্তিতে পাবে, সেই জায়গাটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে। এখন সাধারণ মানুষের কাছে এই আবেদনের আর কোনো মূল্য নাই, যে বা এই কথার কোনো আবেদন নাই যে বৈষম্য মুক্ত, কোটা মুক্ত, মেধা যুক্ত একটা সমাজ, এইটার আর কোনো মূল্য নাই। এটা মানুষ বুঝে ফেলেছে যে এটা মিথ্যা প্রতিশ্রুতি ছিল। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে দুই পক্ষকে আক্রমণ করছে, আক্রমণ করতে যে তারা যে সমস্ত বাক্য উচ্চারণ করছে, অভিযোগের কথা বলছে, যেমন ধরেন জামায়াতের আমির যেটা বলেছেন যে সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে, সব প্রতিষ্ঠানকে ক্রমাগত দলীয়করণ করছে।
জামাতের আমিরের এই যে অভিযোগ, এই অভিযোগটাকে আপনি গুরুত্ব দিবেন? এটা একটা দলীয় সরকার, তো দলীয় সরকার খুব অতিমাত্রায় দলীয়করণ করবে না এরকম একটা প্রত্যাশা সবার ছিল, এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ফিরে এসেছিলেন তিনি তার পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি এই কথাও বলেছিলেন যে তিনি একটা মেধাভিত্তিক সমাজ তৈরি করতে চান, মেধাকে তিনি গুরুত্ব দেন, এবং তিনি বিভিন্ন আচরণের মাধ্যমে একটা আস্থা জন্ম দিয়েছিলেন যে দলীয় নিয়োগ হবে না। তবে সরকারের সকল নিয়োগে এই আদর্শের বা এই নীতির প্রতিফলন দেখা যাচ্ছে, এটা সত্য কথা। বিভিন্ন পদে মূলত পছন্দ অপছন্দের ভিত্তিতে অথবা দলীয় সংযোগ কিংবা দলীয় যে অবস্থান সেটার ভিত্তিতেই লোকজনকে নিয়োগ করা হচ্ছে, এটা সত্য কথা। তবে জামাতের আমির যখন এই অভিযোগটা করেন, তার অভিযোগটা একটু কম গুরুত্ব পেয়ে যায় এই কারণে যে তারা নিজেরাও অন্তর্বর্তী সরকারের সময় নিজের দলের লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রবেশ করিয়ে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচন কমিশনে লটারি করে পুলিশ কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাদেরকে নিয়োগ করার জন্য এক ধরনের প্রচেষ্টা তারা চালিয়েছিলেন, যেখানে অভিযোগ এসেছিল যে ওই লটারির মধ্যে মূলত তাদের দলের লোকজনের নাম দিয়ে লটারি করার চেষ্টা করা হচ্ছিল। ডাক্তারদের বেলা যদি আপনি বলেন, পরিষ্কার ভাবে ওই সময় যিনি ডিজি ছিলেন সেই ডিজি এক দলীয় ভাবাপন্ন ছিলেন এবং প্রচুর জায়গাতে জামাতে ইসলামের সমর্থক চিকিৎসকদেরকে পদায়িত করেছিলেন। অথর্ব একজন স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন যার কোনো ধরনের যোগ্যতা ছিল না, সে অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা, এবং তার ট্যান্ডলদের শাসনে মূলত এনডিএফ এবং ড্যাব একটা দলীয়করণের প্রতিযোগিতায় নেমে গিয়েছিল। যেটা আগে সাচিব করতো সেটাই তারাই করেছে। দলীয়করণ থেকে আসলে সরকার কিংবা রাষ্ট্র কিংবা আমাদের প্রতিষ্ঠানগুলি মুক্ত হয় না। এটা অহেতুক কাউকে সমর্থন করার জন্য কিছু বলার দরকার নাই, এটা সত্য। এবং সেই সব নিয়োগের বিভিন্ন ধরনের নীতি, মানে নিয়োগের নতিজা বা নিয়োগের বিভিন্ন খবর তো আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি। জি, আবার ধরেন বিপরীত দিকে সরকারি দল থেকে, যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রী, উনি নিজেই অভিযোগ করেছেন যে অতীতের মতো গুপ্ত বাহিনী বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী এই অভিযোগ কিভাবে মূল্যায়ন করবে? গুপ্ত বাহিনী যে আছে এটা সত্য, কেননা গুপ্ত বাহিনীর অস্তিত্ব গুপ্তরাই স্বীকার করেছে। তারা নিজেরাই বের হয়ে এসে বলেছে আমরা গুপ্ত ছিলাম, আমরা লুকিয়েছিলাম। তো নিজেরাই যখন গুপ্ত থেকে বের হয়ে এসে বলেছে আমরা লুকিয়েছিলাম, আমরা গণরুমে ছিলাম বলে ছাত্রলীগের সাথে মিছিল করেছি, আমরা জয় বাংলা বলেছি, আমরা মুজিবের নামে স্লোগান দিয়েছি, আমরা নেচে নেচে বিজয় উদযাপন করেছি, এমনকি 2024-এর যে নির্বাচন সেইখানে আমরা দেখেছি নির্বাচন চলাকালীন এবং তার পরবর্তী সময় বর্তমান যে ডাকসু ভিপি সে নেচে নেচে স্লোগান দিচ্ছে। আমরা নাহিদ ইসলামের কণ্ঠে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সেই স্লোগান শুনেছি। সার্জিসার হাসনাত তো সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। ফলে এই গুপ্ততা যে একটি সত্য এটা তো অস্বীকার করা যাবে না। তবে গুপ্ত বাহিনী বিভ্রান্তি ছড়াচ্ছে অতীতের মতোই এইখানে একটা ছোট্ট ফ্যালাসিয়াস ঘটনা ঘটেছে। অতীতে যদি গুপ্ত বাহিনী বিভ্রান্তি ছড়িয়ে থাকে তাহলে তারা কার নামে বিভ্রান্তি ছড়িয়েছিল? তারা ছড়িয়েছিল হাসিনার নাম। তারপরে যদি আবার বিভ্রান্তি ছড়িয়ে থাকে, কার নামে ছড়িয়েছিল? বিএনপি এবং বিএনপি নেতাদের নাম। তাই এই অভ্যাস যদি তারা বলবৎ রেখে থাকে তাহলে তো বলতে হবে যে তারা সকল সময় বিভ্রান্তি ছড়ায় এবং বিভ্রান্তির মাধ্যমেই তারা তাদের উদ্দেশ্য হাসিল করে। আমার ছোট্ট পরামর্শ হবে, যদি গুপ্ত বাহিনী এরকম থেকে থাকে তাহলে গুপ্ত বাহিনীদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গুপ্ত মুক্ত একটি দল যতটুকু পারা যায় সেটা তৈরি করার চেষ্টা করা দরকার। বিশেষ করে ছাত্র রাজনীতিকে গুপ্ত মুক্ত করা খুবই দরকার, কেননা ছাত্রদের মধ্যে গুপ্তরা লুকিয়ে থেকে এমন একটা পরিবেশ তৈরি করে তারা নিজেরাই নানান ধরনের অকারেন্স বা নানান ধরনের দুর্ঘটনা ঘটিয়ে সেটা সরকারি দলের উপরে বা বিরোধীদের উপরে চাপিয়ে দেয়। এই ঘটনা থেকে আমার মনে হয় যে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এই গুপ্তদেরকে চিহ্নিত করা খুবই জরুরি। তবে গুপ্ত বাহিনী আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। সেটা হলো গত দুদিন ধরে একটা এই মিস্টার ফরহাদ মাজহার, ওনার কিছু কথাবার্তা গত 2 দিন ধরে আমি বেশ দেখছি সোশ্যাল মিডিয়াতে, এবং উনি অনেক কথা বলেছেন
অনেক কথা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি একটা পয়েন্ট নিয়ে আপনার সঙ্গে একটু শেয়ার করছি। সেখানে উনি বলেছেন এই যে যারা ছাত্র নেতা ছিল আন্দোলনের সময় 24-এ, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে, মার্কিন দূতাবাস ঢাকাস্থ, তাদের একটা সেফ হাউসে ছিল, এবং সেখানে থেকে তাদেরকে নানাভাবে প্রভাবিত করা হয়েছে আন্দোলনটাকে এক দফার আন্দোলনে রূপান্তরিত করার জন্য। যে জিনিসটা নিয়ে ফরহাদ মাজারের সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে, এবং ফরহাদ মাজার বারবার বলেছেন যে আমরা আসলে একজন ব্যক্তির পরিবর্তনে আন্দোলন করতে চাই না, আমরা একটা গুণগত পরিবর্তনের কথা চাই, সিস্টেমের পরিবর্তন চাই। কিন্তু ওরা বারবার ওই ব্যক্তির পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, মানে হাসিনার পতন ঘটাবে, আর কিছু না। এই হাসিনার পতন ঘটানোর আন্দোলন করার কারণে হাসিনার পতন ঘটেছে, কিন্তু প্রত্যাশিত সুফলটা আমাদের আসেনি। এই ধরনের একটা কথা উনি বলেছেন। আপনার এই ব্যাপারে কোনো মূল্যায়ন আছে? ফরহাদ মজহার যদি কিছু বলেন এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে, কেননা তার স্ত্রী ছিলেন বা আহ, তার যে পার্টনার তিনি ছিলেন সরকারের উপদেষ্টা। ফলে ফরহাদ মজহার পারিবারিক ভাবে এই অন্তর্বর্তী সরকার যেটি মাত্র চলে গিয়েছে সেই ইউনূস সরকারের সুবিধাভোগী ছিলেন এবং ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। ফলে ফরহাদ মজহারের সঙ্গে আন্দোলনকারীদের একটি সুসম্পর্ক ছিল বলে আমরা জানি। একাধিক আন্দোলনকারী তরুণ বলেছেন তারা ফরহাদ মজহারের রাজনৈতিক পাঠদান বা রাজনৈতিক যে শিক্ষা, সেই শিক্ষা পাঠ চক্রে তারা অংশ নিয়েছেন। ফরহাদ মজহারের একটি প্রভাব যারা ইসলামপন্থী তাদের উপরও ছিল বলে আমরা দেখেছি। ফলে ফরহাদ মজহার যদি বলেন যে এরকম সেফ হাউস ছিল কিংবা অন্য যে কোনো কিছু তিনি যদি বলেন, সেটাকে একটা সাক্ষ্য হিসেবে নিতে হবে, কেননা তিনি মিথ্যা বলছেন। এটা যদি আমরা মনে করি তাহলে তো ধরে নিতে হবে যে একজন মিথ্যাবাদীর কাছে সবাই ক্লাস করেছে, মিথ্যাবাদীর প্রভাবে এই আন্দোলন হয়েছে, তো আমরা তো তাকে মিথ্যাবাদী মনে করি না। তো সেই জন্য তিনি যেহেতু সত্য কথা বলবেন বলে বা বলছেন বলে আমরা মনে করি, তাহলে ফরহাদ মজহার যা বলছেন সেটা সত্য। সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে সেফ হাউস ছিল, আর সেফ হাউসে কারা কারা ছিল সেটা নিশ্চয়ই ফরহাদ মজহার জানেন। ফরহাদ মজহারের কাছে শুধু আমার এতটুকুই প্রশ্ন থাকবে, বা এই বিষয় নিয়ে আমার মতামত এতটুকুই আমি বলতে চাই, সেটি হচ্ছে উনি জেনে শুনে তখন সেফ হাউসে এই যে যাচ্ছে, মার্কিন মদত পুষ্ট আন্দোলন হচ্ছে উনি জানতেন না? তারপর যে মার্কিন মদদে নানান কিছু হচ্ছে, রেজিম চেঞ্জ হচ্ছে উনি জানতেন না? তো উনি জেনে শুনে ওই সময় এইগুলির সাথে ছিলেন, এখন হঠাৎ করে বলছেন আমি যা প্রত্যাশা করেছিলাম। তো উনি কি প্রত্যাশা করেছিলেন? উনি কি প্রত্যাশা করেছিলেন যে ছাগলের গু হবে বিরাট গোবরের মতো আর গরুর গু হবে ছোট ছোট ছাগলের মতো হোক? এটা আশা করলে তো হবে না, যে যেরকম হাগে সেরকমই করছে। তো ফরহাদ মজহার যদি এখন বলেন যে না আমি এরকম প্রত্যাশা করি নাই, আমি মনে করি যে এটা সত্য নয়, বরং তিনি যে এখন যা বলছেন আমি মনে করি যে এটা তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে, তার দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করে এক অর্থে। কারণ উনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, উনি এক আধিপত্যের বদলে আরেক আধিপত্যের সেফ হাউসে ঢুকে আন্দোলন হচ্ছে আর উনি চেয়ে চেয়ে দেখলেন তুমি চলে গেলে। তার একটা গান আছে না, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। তো উনি তখন চেয়ে চেয়ে দেখছিলেন? উনি কি ভানুশ্রী কৌতুকের মতো উনি বসে বসে দেখছিলেন দেখি না কি করে, দেখি না কি করে? আপনার নিশ্চয়ই ছোটবেলায় কৌতুকটা শোনা আছে, চোর ঢুকেছে বাড়িতে, চোর এটা নিচ্ছে ওইটা নিচ্ছে সেটা নিচ্ছে, আর বারবার গৃহকর্তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি তখন কি করছিলেন, বলে আমি ছিলাম দেখি না কি করে। তো এই যে দেখি না কি করে, দেখি না কি করে যদি ফরহাদ মজহার পড়ে থাকেন, আর এখন যদি এটা নিয়ে উনি এক ধরনের হতাশা প্রকাশ করেন, আমি বলবো যে এটার জন্য বরং ওনাকে জবাবদিহি চাওয়া উচিত যে উনি কোন আধিপত্যের বদলে কোন আধিপত্য এনে হাজির করেছেন, এক অধিপতির বদলে আরেক অধিপতির কোলে চড়েছে, সেগুলা তার চোখের সামনে হয়েছে, তরুণরা নষ্ট হয়েছে কেন? এখন উনি এসব বলছেন কেন? এখন বলে লাভ কি? এখন বলে কি হবে? আচ্ছা, আমি একদম শেষ প্রসঙ্গে চলে আসি। আপনি জানেন যে এর মধ্যে গত 5 আগস্ট ভারতে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যে ব্রিক্স যে সম্মেলন হবে ভারতে, সেখানে তারেক রহমানকে দাওয়াত করা হয়েছিল। তো উনি যাবেন না বলে মনে করা হচ্ছে, আজকে বিভিন্ন পত্রিকা দেখলাম সেখানে ওনার অংশগ্রহণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে কালকে মানে ভারতের হাই কমিশনার বোধহয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, আজকে দেখা করবেন।
এবং সাক্ষাৎ করে ভারতের হাই কমিশনার বলছেন যে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ হয় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল, তৈরি হয়েছিল, কিন্তু সমাধানটা তো জরুরি। তো আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতের উদ্দেশ্যে যে আপনারা হাসিনা কার্ড খেলবেন আর আমাদের সঙ্গে সম্পর্কে উন্নয়নের কথা বলবেন, দুটো তো একসঙ্গে হয় না। তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি শুরু ঘটিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস নিজেই, কারণ তিনি এইখানে আসার আগেই, মানে তিনি এই সরকার আসার আগে একটা সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি সেভেন সিস্টার এটা সেটা নানান কথাবার্তা বলেছিলেন, এবং ওনার এইসব কথাবার্তা আমি আমার মতো আরো অনেকে খুব অবাক হয়েছিলেন, কেননা এই ধরনের রাজনৈতিক বক্তব্য উনি সারা জীবনে কোনোদিন দেন নাই। বরং উল্টা ভারতে ক্ষুদ্র ঋণ প্রচলন করার জন্য তিনি প্রবল প্রচেষ্টা চালিয়েছেন, এবং ভারতে তার অনেক অনুসারীও আছে, তার ক্ষুদ্র ঋণ এবং সোশ্যাল বিজনেসের অনুসারী। ফলে সেই লোক হঠাৎ করে সেভেন সিস্টার টেস্টার নিয়ে যখন কথা বলে ফেললেন, তখনই কিন্তু সম্পর্কের অবনতির সূচনা হলো। তার সঙ্গে দিল্লি না ঢাকা স্লোগান, তার সঙ্গে গলা চিপানা, চিকন গলা কি যেন একটা আছে, সেটা আলাদা করে ফেলবো, হ্যান করবো, ত্যান করবো, এইসব বিরাট বিরাট কথা বলা হলো। পরে দেখা গেল যে তিনি আদানির ঋণ পরিশোধ করছেন এবং আদানিকে সমস্ত পয়সা দিয়ে দিচ্ছেন, আদানির কাছে বেশি বিদ্যুৎও কিনতে চাইছেন। এইরকম একটা স্ববিরোধী, পরস্পর বিরোধী, উস্কানিমূলক ভারতের সাথে কথাবার্তা বলে প্রথমে একটা সম্পর্ককে অবনতি ঘটানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত দালাই লামাকে আশ্রয় দিয়েছে, ভারত এরকম অনেককে আশ্রয় দিয়েছে। কেউ যদি কাউকে আশ্রয় দেয়, তার জন্য তো আমাদের তার সঙ্গে নেগোশিয়েট করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তাকে ফেরত চাইতে হবে। কিন্তু তার সঙ্গে তো আপনি লাঠি নিয়ে ঝগড়ায় কিংবা এক ধরনের বচসায় লিপ্ত হবেন না। কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করেছিল। এখন সে অবনতি পূর্ণ সম্পর্কে কি হলো? ভিসা বন্ধ হলো, অনেকগুলি রপ্তানি যে বন্দর, স্থলবন্দর, সেগুলো বন্ধ হলো। সেভেন সিস্টার্স এ আমাদের পণ্য রপ্তানি বন্ধ হলো। তারপরে এক ধরনের বাণিজ্য যে সম্পর্ক সেটা আহত হলো। এই সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা শীতল হয়ে গেল, এমনকি মেডিকেল ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেল। এগুলো কিন্তু হয়ে গিয়েছিল বিএনপি আসার আগেই। আমার শুধু এতটুকু কথা থাকবে যে ব্রিক্সে যোগ দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের কি আছে কিনা। বাস্তবতা বিবেচনা করলে ব্রিক্সে যাওয়ার যোগ্যতা বাংলাদেশের হয় নাই। না, এটা তো ব্রিক্স নগরে বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে হয় নাই। তার মানে ব্রিক্সে, মানে আমি এই পুরাটাতে আসি, ব্রিক্সে যোগ দেওয়ার সম্ভাবনা বাংলাদেশের নাই। ফলে ব্রিক্স থেকে আমাদের হয়তো কিছু সুবিধা নেওয়ার ব্যাপারটা আছে, কিন্তু ব্রিক্সে যোগ দিয়ে ব্রিক্সে অংশগ্রহণকারী বা মতামত দানকারী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা একদমই নাই, জিরো। তাহলে আমাদের প্রধানমন্ত্রী কেন আমন্ত্রণ পেয়েছিলেন? তিনি আসলে এক ধরনের পরিদর্শক বা এক ধরনের অবজারভার বা এক ধরনের অতিথি হিসেবে সাইড লাইনে বসে ব্রিক্সের ওই সময়টাতে অন্যান্য যে ব্রিক্সে যারা আসবেন তাদের সঙ্গে কথাবার্তা বলার একটা সুযোগ, একই সাথে মোদির সাথেও কথাবার্তা বলার একটা সুযোগ, এটা একটা সম্ভাবনা সেটা তৈরি হয়েছিল। এখন আমার কাছে মনে হয় যে এইসব ক্ষেত্রে আবেগ বিসর্জন দিয়ে বরং যুক্তিকে প্রাধান্য দেওয়া দরকার। যদি আমাদের প্রধানমন্ত্রী ব্রিক্সের ওখানে যান, তবে শুধুমাত্র তার মোদির সঙ্গে তার সাক্ষাৎকার হবে এটা আমরা আশা করি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ব্রিক্সে যোগদানকারী অন্যান্য যারা প্রধান ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে যেন আমাদের প্রধানমন্ত্রীর কথা বলার সুযোগ হয়, সেটা তৈরি করা। তাহলে এক ঢিলে পাঁচ পাখি বা চার পাখি শিকার করা যাবে। দ্বিতীয়ত, মোদী যদি কথা বলতে আগ্রহী হয়ে থাকেন এবং ভারতের দূতাবাসের যিনি রাষ্ট্রদূত তিনি যদি বলেন যে না, দুই প্রধানমন্ত্রী কথা বললে, তাহলে এখনই ফিক্স করতে হবে যে ওইখানে গেলে 1-to-1 বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী, এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক, এবং ব্রিক্সে আগমনকারী অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হয় আমাদের প্রধানমন্ত্রী অথবা আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যে কন্টিনজেন্ট যাবেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যদি আদান প্রদান হয়, তাহলে যেটা ঘটবে সেটা হইলো ওই রাষ্ট্রগুলির সঙ্গে আমাদের একটা সম্পর্কের ঝালাই হবে। পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা এক জায়গায় বসে আলাপ সেরে ফেলতে পারবো, এবং এইটাকে আমরা ভবিষ্যতে একটা বিরাট আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, জ্বালানি মূল্য বৃদ্ধি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরিস্থিতি, বিশ্বের বিভিন্ন পরাশক্তির ন্যায় এবং অন্যায় প্রভাব বিস্তারের যে লড়াই এবং এক ধরনের চাপ সৃষ্টি, এই সকল কিছুর সঙ্গে আমরা এক ধরনের ব্যালেন্স করার একটা চেষ্টা বা এক ধরনের সম্পর্ক উন্নতির মাধ্যমে আমরা চাপ কমিয়ে আনার একটা চেষ্টা করতে পারবো। ফলে এটা তো কূটনীতির একটা সুযোগ। সেই কূটনীতির সুযোগ
কোনো আবেগজনিত কারণে হারানো উচিত না। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত গন্ডগোল থাকবে, এটা কিন্তু যাবে না। এটা বড় রাষ্ট্রের সঙ্গে ছোট রাষ্ট্রের সবসময় সীমান্তে গন্ডগোল থাকে। আমেরিকার সাথে মেক্সিকোর সীমান্তের গন্ডগোল শেষ হয় নাই, উল্টা কানাডার সাথে শুরু হয়েছে। উরুগুয়ের সাথে ব্রাজিলের কিংবা অন্যান্য যে উরুগুয়ের যে যারা সীমান্তবর্তী রাষ্ট্র আছে, উরুগুয়ে এবং আর্জেন্টিনা, এদের যে এক ধরনের সংঘাত আছে, এটা কিন্তু শেষ হয় নাই। এরকম সংঘাতপূর্ণ সীমান্ত ভারতের সাথে চীনের আছে, শেষ হয় নাই। পাকিস্তানের সাথে ভারতের আছে, শেষ হয় নাই। পাকিস্তানের সাথে আফগানিস্তানের আছে, শেষ হয় নাই। তো সীমান্ত সংঘাত জনিত কারণে বা সীমান্তের ঘটনার কারণে কোন আবেগজনিত সিদ্ধান্ত নেওয়া উচিতই না। এইবার হচ্ছে শেখ হাসিনার ওইখানে অবস্থান, এই অবস্থান অন্তর্বর্তী সরকারের সময় থেকে হয়ে আসছে এবং তার ব্যাপারে ভারতের অবস্থান মোটামুটি আমরা এখন বুঝতে পারি। অতএব শেখ হাসিনাকে আনার যদি কোনো চেষ্টা করতে হয়, সেটাও সেখানে গিয়ে দুই প্রধানমন্ত্রীর আলাপের মধ্যে এই প্রসঙ্গটার অবতারণা করা সম্ভব। আর শেখ হাসিনা তো আসতেই চেয়েছেন, আসতেই যদি চান, তাহলে আমার তো মনে হয় যে তাকে পর্যন্ত ওইখান থেকে গিয়ে বলে আসা দরকার যে আপনি চলে আসেন, আমার সাথে চলেন, তাই না? যাবেনই যদি আসেন, আমার সাথে চলেন। তো এটা বলার সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আবেগ জনিত সিদ্ধান্ত না নিয়ে বা এই জনগণের আবেগকে মূল্য না দিয়ে বরং যা রাষ্ট্র এবং সরকারের জন্য প্রয়োজনীয়, জনগণের মঙ্গলের জন্য, সেটা আমার কাছে মনে হয় যে ব্রিক্সে গেলেই ভালো।